হার্ট ফেলিওর কি, অর্থাৎ হার্ট ফেলিওরের সংজ্ঞাটা আমি বলার চেষ্টা করছি। দেখেন দুটা শব্দ আছে, একটা হচ্ছে হার্ট আর একটা হচ্ছে ফেলিওর, অকৃতকার্য হওয়া। তো ফেলিওর শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, অর্থাৎ যাকে যে কাজটা দেওয়া হবে সেই কাজটা করতে যদি ব্যর্থ হয় সেটাই হচ্ছে ফেলিওর। হার্ট ফেলিওর, হার্টের কাজটা কি, হার্টকে আল্লাহ কি কাজ দিছে? হার্টের কাজ হচ্ছে পাম্পিং করা, পাম্প, অর্থাৎ হার্ট হচ্ছে পাম্প করে ব্লাড সারা শরীরে সরবরাহ করে। তো হার্টের কাজ হচ্ছে কিন্তু এই পাম্পিং কাজ, অর্থাৎ হার্ট যদি পাম্প করতে ফেল মারে তাহলে সেটাই হচ্ছে কিন্তু হার্ট ফেলিওর। অর্থাৎ হার্টের এটা হচ্ছে এক ধরনের ফেলিওর বা ব্যর্থতা, যে সে পরিমাণ মতো হার্টে মানে দ্যাট ইজ এ ব্লাড পাম্প করে সারা শরীর সাপ্লাই দিতে পারছে না, দ্যাট ইজ দ্য হার্ট ফেলিওর। তো হার্ট ফেলিওরের কারণটা কি, এই ধরনের হার্ট যে ফেল মারে তার কারণটা কি? কারণগুলোকে আমরা কয়েকভাবে কিন্তু বলতে পারি। একটা হচ্ছে এর কারণ হিসেবে যেমন জন্মগত রোগ এবং জন্মের পরে যেগুলোকে আমরা অ্যাকোয়ার্ড ডিজিজ বলি সেই ধরনের একটা রোগ। যেমন জন্মগত রোগ আছে কতগুলো, আমরা এই সমস্ত শব্দগুলো অনেকেই শুনে থাকবেন, যেমন এএসডি, ভিএসডি, পিডিএ, এগুলো কতগুলো জন্মগত রোগের নাম। এই সমস্ত জন্মগত রোগ থেকে হতে পারে। অথবা জন্মের সময় হার্ট ভালো ছিল, জন্মের পরে কতগুলো অ্যাকোয়ার্ড ডিজিজ, যেমন হাইপারটেনশান, এবং খুব কমন হচ্ছে যেমন হার্ট অ্যাটাক, এটা তো এখন আমাদের খুবই পরিচিত হয়ে গেছে, হার্ট অ্যাটাক। তারপর হচ্ছে যে এক ধরনের হার্টের ডিজিজ যেগুলোকে আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি। তো এগুলো হচ্ছে কিন্তু অ্যাকোয়ার্ড ডিজিজের ভিতরে পড়ে, তার মানে কনজেনিটাল হার্ট ডিজিজ এবং অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ। আর একটাও কিন্তু আমরা অন্যভাবে বলতে পারি সেম জিনিসটা, যেমন কতগুলো আছে যে অ্যাকুট, অর্থাৎ খুবই দ্রুত গতিতে এটা শুরু হয়ে গেল এবং এটা অল্পক্ষণের ভিতরে খুব তীব্রতা মারাত্মক, হঠাৎ করে শুরু এবং খুব মারাত্মক তীব্রতা আকারে প্রকাশ করতে পারে, এই ধরনের একটা হার্ট ফেলিওর আছে। আর একটা হচ্ছে যে ওই শুরু হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে, আজকে একরকম 2 মাস পরে বললো যে আর একটু সিমটম বেড়ে গেছে, আরও 2 মাস পরে গিয়ে আর একটু বেড়ে গেছে, যেটাকে আমরা বলি ক্রনিক এবং প্রোগ্রেসিভ। তো এরকম অ্যাকুট হার্ট ফেলিওর, এই অ্যাকুট হার্ট ফেলিওর যদি হয় তাহলে এটা কিন্তু হার্ট অ্যাটাক, হাইপারটেনশান এইগুলো থেকেই কিন্তু কমনলি হয়। আর যেগুলো প্রোগ্রেসিভ সেগুলো কিন্তু জন্মগত রোগ অথবা বাতজ্বরজনিত হার্টের ভালভুলার ডিজিজ অথবা হাইপারটেনশান অথবা হার্ট অ্যাটাকের পরে যে হার্টের এক ধরনের চেঞ্জ হয় সেখান থেকেও কিন্তু হতে পারে, সেটা ক্রনিকের ভিতরে পড়বে। তো এইরকম কনজেনিটাল, অ্যাকোয়ার্ড, অ্যাকুট, ক্রনিক, এইভাবে কিন্তু আমরা কারণগুলোকে মানে রোগীর চিকিৎসার জন্য এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা এইভাবে কিন্তু ক্লাসিফাই করি যে হার্ট অ্যাটাকের কারণটা কি। হার্ট ফেলিওর হলে হার্ট ফেলিওরের লক্ষণগুলো কি কি? 5টা লক্ষণ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, 5টা লক্ষণ। সেটার ভিতরে একদম সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে শ্বাসকষ্ট, অর্থাৎ এটা স্বাভাবিকের চাইতে বেশি শ্বাসকষ্ট। যে আমি ধরেন যে দোতলায় উঠতে গেলে আমার কোনো শ্বাসকষ্ট হতো না, কিন্তু এখন আমি দোতলায় উঠতে গেলে শ্বাসকষ্ট হয় এবং যাওয়ার পরে রেস্ট নেওয়া লাগে। অনেকের হচ্ছে যে বাথরুমে গেলে আগে শ্বাসকষ্ট হতো না, কিন্তু এখন দোতলা তো দূরের কথা, বাথরুমে গেলেই শ্বাসকষ্ট হয়। তো এই ধরনের দ্যাট ইজ যেটা আগে ফিল করতো না সেই কাজ করতে গিয়ে তার এখন শ্বাসকষ্ট হচ্ছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আগেই হতো না কিন্তু সেম কাজ করতে গিয়ে এখন হচ্ছে, এই ধরে যদি শ্বাসকষ্ট হয় তো এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে কিন্তু টায়ার্ডনেস, উইকনেস, অর্থাৎ হার্ট যেহেতু পাম্প করতে পারে না, শরীরে যেহেতু রক্ত সাপ্লাই করতে পারে না, যেহেতু অক্সিজেন দিতে পারে না, সুতরাং এই অক্সিজেনের ঘাটতির জন্য এনার্জি পাওয়া যায় না। সুতরাং মানুষ কাজ করতে গেলে কিন্তু টায়ার্ডনেস, উইকনেস, লেথার্জি বিভিন্নভাবে অনেকে ডেসক্রাইব করে, এইটা হচ্ছে কিন্তু একটা, যে টায়ার্ডনেস, উইকনেস একটা। 3 নম্বর হচ্ছে যে প্যালপিটেশন, কিছুক্ষণ আগেও আমরা যেটা বলছিলাম যে প্যালপিটেশন, এটাও কিন্তু মানে স্বাভাবিকের চাইতে বাইরে। প্যালপিটেশন তো আমাদের হয়, যেটা আমি পরীক্ষার হলে ঢুকলে, দৌড় দিলে, খেলাধুলা করতে, কিন্তু এটা তা না, এটা হচ্ছে কিন্তু আগে হতো না, ইদানিং হচ্ছে। যে কাজ করতে গিয়ে আগে বুক ধরপড় করতো না সেটা হচ্ছে, আগে আমি হার্টবিট ফিল করতাম না বাট এখন আমি ফিল করি। এই ধরনের যে প্যালপিটেশনটা যদি অস্বাভাবিক মাত্রা হয় এটাও একটা। আর একটা হচ্ছে হাতে পায়ে পানি আসা, যেমন দেখা গেলো সবচেয়ে শুরু হয় কিন্তু পা দিয়ে, যে পায়ের গোড়ায় পানি আসছে। এই পায়ের গোড়ায় পানি আসলে কিন্তু আমরা 3-4টা কারণ মনে করি, যে হয় এটা হার্টের রোগ, নাহলে কিডনির রোগ, অথবা লিভারের রোগ, অথবা শরীরে রক্তশূন্যতা হচ্ছে, এই সমস্ত কতগুলি কারণে। তার ভিতরে কিন্তু এই হার্ট হচ্ছে একটা অন্যতম কারণ, যে পা থেকে ফোলা শুরু হয়, এরপরে পায়ের পরে পেট হয়, এমনকি সারা শরীর হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে যে অজ্ঞান হয়ে যাওয়া, কেউ যদি অজ্ঞান হয়ে যায় তাহলেও কিন্তু বুঝতে হবে যে সামথিং অ্যাবনর্মালিটিজ ইন দ্য হার্ট,
এটা বিশেষ করে হার্টবিট কম অথবা বিষের জন্য হতে পারে। সুতরাং এই 5টা সিমটম কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো বললাম যে এই 5টা সিমটম খুব ইম্পর্টেন্ট, যে এই সিমটমগুলো যদি থাকে তাহলে হার্ট হচ্ছে তার ভিতরে একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর, যেটা আমাদের দেখা উচিত যে হার্টের কোনো সমস্যা আছে কিনা। এইগুলো হচ্ছে লক্ষণ। বয়স অনুপাতে কিন্তু রোগের প্রকারভেদ আছে। যেমন একটা বাচ্চা কিন্তু জন্মগত হার্ট নেই, মানে হার্ট ডিজিজ নেই কিন্তু জন্ম হতে পারে। সুতরাং জন্মের পরপরই কিন্তু হার্টের রোগ থাকতে পারে। কমনলি হচ্ছে এগুলা মানে জন্মগত ত্রুটি, যেটাকে আমরা বলি কনজেনিটাল হার্ট ডিজিজ, সেটা একটা খুব উল্লেখযোগ্য সংখ্যক শিশুর ভিতরে থাকতে পারে। সুতরাং এটা হচ্ছে একটা যে মানে মানে শিশুরা, অল্প বয়সী বাচ্চারা কিন্তু এই জন্মগত ত্রুটির যে হার্ট ডিজিজ সেটাতে আক্রান্ত হয় বেশি। এরপরে মানে কিশোর বয়স বা এই সমস্ত বয়সগুলোতে বা আর একটু মানে বাচ্চা যদি বড় হতে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আগে বেশি হতো, ইদানিং একটু কম হচ্ছে। সেটা হচ্ছে বাতজ্বরজনিত রোগ, অর্থাৎ রিউম্যাটিক ফিভার, এবং রিউম্যাটিক ফিভার থেকে রিউম্যাটিক কার্ডাইটিস, এবং সেখান থেকে রিউম্যাটিক হার্ট ডিজিজ, সেখানে ভালভুলার ডিজিজ থাকে, যেমন মাইট্রাল স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন, এই জাতীয় যে রোগগুলো, যে বাতজ্বরজনিত ভালভুলার হার্ট ডিজিজ, সেটা কিন্তু এই মানে শিশুর পরে শুরু হয়, 5 বছরের পরে, এবং 5 থেকে 15 বছর বয়সের ভিতরে কিন্তু এই রোগগুলো ধরা পড়ে সবচেয়ে বেশি। আর এর পরে যে রোগগুলো থাকে বয়স অনুপাতে, এই যে বয়সগুলো ধরো যে সেকেন্ড ডিকেড, থার্ড ডিকেড, ফোর্থ ডিকেড অফ দ্য লাইফ, সেখানে কিন্তু প্যালপিটেশন হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। যে প্যালপিটেশন, যেটা সেই প্যালপিটেশন জনিত রোগ, যেগুলোকে আমরা বলি এসভিটি, সুপ্রাভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া, এটা কিন্তু হতে পারে। অথবা জন্মগত আরও কিছু যেগুলোকে আমরা চ্যানেলোপ্যাথি বলি, যেগুলো ডিজিজ হিসাবে কিন্তু খুবই মারাত্মক, সেটা থাকতে পারে। 40-এর পরে ইউজুয়ালি যাদের প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, তারপরে ওজন বেশি থাকে, যারা হচ্ছে অলস লাইফ লিড করে, রক্তে কোলেস্টেরলের পরিমাণ খুব বেশি থাকে, এবং যারা ধূমপান করে, এই সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো যাদের থাকে তাদের হতে পারে হার্টের রক্তনালীতে ব্লক। এইটা হচ্ছে কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে মারাত্মক রোগ, এবং এটা হচ্ছে খুবই এখন কমন, এবং এটা হচ্ছে কিন্তু মানে ইপিডেমিক আকারে বাড়তেছে আমাদের দেশে এবং এই সাউথ ইস্ট এশিয়াতে, গোটা দুনিয়াতেই আমাদের সাউথ ইস্ট এশিয়া। সুতরাং এইটা কাদের হয়, সেটা আমি বললাম যে রক্তনালীতে ব্লক, কোলেস্টেরল দিয়ে রক্তনালীতে যে ব্লক, সেটা হচ্ছে যাদের, আমরা এটাকে বলি 2 ধরনের রিস্ক ফ্যাক্টর, যাদের রিস্ক ফ্যাক্টর থাকে। একটা হচ্ছে যে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, আর একটা হচ্ছে যে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। এই মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরগুলোই জানা উচিত। সেটা হচ্ছে নাম্বার 1 স্মোকিং, নাম্বার 2 ডায়াবেটিস, নাম্বার 3 হাইপারটেনশন, নাম্বার 4 কোলেস্টেরল বেশি, নাম্বার 5 অলস জীবন, নাম্বার 6 ওজন বেশি। এই সমস্ত মানে ফ্যাক্টর যাদের থাকে তাদের কিন্তু এই ধরনের হার্টের রক্তনালীতে ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। আর কতগুলো আছে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, তাদের ভিতরে যেমন বয়স একটা, বয়স তো আমি আর চেঞ্জ করতে পারবো না, যত বয়স বাড়বে এটা হতে থাকে। তারপরে সেক্স একটা, যে মেল সেক্স হলে তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং ফিমেলদের ক্ষেত্রে তাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে পোস্ট মেনোপজাল এজ যাদেরকে বলি, সেই এজে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং দিজ আর দ্য ভিকটিমস, অর্থাৎ হার্টের বয়স ভেদে বিভিন্ন ধরনের রোগ এবং বিভিন্ন ধরনের ভিকটিম এবং বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর। হৃদরোগের চিকিৎসার কিন্তু 3টা উদ্দেশ্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে 3টা উদ্দেশ্য। একটা হচ্ছে এই হৃদরোগ বললাম না যে এটা হচ্ছে কিন্তু ক্যান্সারের চাইতেও খারাপ। অনেকগুলো ক্যান্সার আছে যার প্রগনোসিস এই মানে হার্ট ফেলিওরের চাইতে কিন্তু ভালো। তো সেই দিক থেকে হার্ট ফেলিওরটা কিন্তু ওয়ান অফ দ্য ডেঞ্জারাস ডিজিজ কতগুলো ক্যান্সারের চাইতেও। এবং এই ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যালি হচ্ছে কি যে শতকরা 50 জন লোক হার্ট ফেলিওর ডায়াগনোসিস হওয়ার পরে 5 বছরের ভিতরে মারা যেতে পারে। তো নাম্বার 1 টার্গেট হচ্ছে এই যে তাদের মৃত্যুর ঝুঁকি কমানো, যেটাকে আমরা বলি তাদের লাইফ স্প্যানটা বাড়ানো, প্রগনোসিসটা ভালো করা, এটা হচ্ছে ওয়ান অফ দ্য টার্গেট। 2 নম্বর হচ্ছে কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করা, কোয়ালিটি লাইফ। যে অনেকে আছে যে হার্ট ফেলিওর হয়ে সে আর কোনো কাজে ফিরতে পারে না, সে নিজেও মানে কাজ করতে পারে না, এবং সেও কিন্তু একটা ফ্যামিলির জন্য বার্ডেন হয়ে যায়। তো এই কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করানো। 3 নম্বর হচ্ছে তাদের সিমটমটা কমানো। সিমটমটা শুধু মানে বয়স বাড়লেই হবে না, কিন্তু সে যদি প্রতিদিন স্ট্রাগল করে তাহলে তো লাভ হলো না। সুতরাং তার সিমটম, শ্বাসকষ্ট হচ্ছে সেটা কমাও, প্যালপিটেশন হচ্ছে কমাবো। সুতরাং এই 3টা টার্গেট নিয়ে আমরা চিকিৎসা করি। তো এই 3টা টার্গেটের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, যেমন মেডিসিন আছে, ইন্টারভেনশন আছে, ডিভাইস আছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে এগুলো করা তো যাই, কিন্তু করে যেটুকু লাভ হওয়ার সেটা হবে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যদি হার্ট ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারি।
তা আমি একটু বলি যে আসলে এই দিক থেকে একটা কনসেপ্ট আমাদের সবার জানা উচিত যে হার্টের এই হার্ট ফেলিওরটাকে আমরা কিন্তু মানে কয়েকটা স্টেজে ভাগ করতে পারি। যেমন স্টেজ এ, অর্থাৎ যাদের হার্টের কোনো সিমটম নাই, হার্ট ফেলিওর নাই, শুধু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এরা হচ্ছে কিন্তু স্টেজ এ, অর্থাৎ স্টেজ এর হার্ট ফেলিওর, তার কিন্তু হার্ট ফেলিওর নাই, তাও আমি কিন্তু বলছি যে তার হার্ট ফেলিওর, স্টেজ এর হার্ট ফেলিওর, কারণ তার রিস্ক ফ্যাক্টর আছে, যে কোনো সময় হতে পারে। 2 নম্বর হচ্ছে স্টেজ বি, এরও কিন্তু সিমটম নাই, কিন্তু তার হার্টের কতগুলো চেঞ্জ হয়ে গেছে, যেমন হার্টটা একটু সাইজে বড় হয়ে গেছে। স্টেজ সি, যাদের সিমটম আছে কাজ করতে গেলে, আর স্টেজ ডি, যাদের সিমটম আছে রেস্টের অবস্থায়, যে বিছানায় শুয়ে থেকেই তার শ্বাসকষ্ট হচ্ছে। এই কথাটা বললাম কেন, ওই যে স্টেজ এ অর্থাৎ যাদের রিস্ক ফ্যাক্টর আছে, এবং স্টেজ বি যাদের রিস্ক ফ্যাক্টর আছে এবং কিছু চেঞ্জ হয়েছে, অথচ এই দুই গ্রুপের কারোই কোনো সিমটম নাই, লক্ষণ নাই, তাদের কিন্তু বিনা লক্ষণেই বিনা সিমটমেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, যে এরাই কিন্তু হচ্ছে প্রিভেন্টের জন্য উপযুক্ত। এদের যদি এরা যদি, যার ডায়াবেটিস আছে সে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, যার প্রেশার আছে যদি প্রেশার নিয়ন্ত্রণ করে, এবং যার ধরনের যে হার্টের চেঞ্জ হয়েছে যদি সে লাইফস্টাইলটা ঠিক করে, তাহলে কিন্তু স্টেজ সিতে হয়তো সে আর যাবে না, সে এখান থেকে কিন্তু সিমটম ছাড়াই হয়তো বা রেস্ট অফ দ্য লাইফ কাটাতে পারলো, তার কিন্তু আর ওই হার্ট ফেলিওর রিলেটেড ঝুঁকিটা বাড়লো না। সুতরাং প্রিভেনশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা প্রপার টাইমে করতে হবে, অ্যাট দ্য টাইম অফ দ্য স্টেজ সি, স্টেজ এ অ্যান্ড স্টেজ বি। আর যারা স্টেজ সি স্টেজ ডি তারাও প্রিভেনশন করবে, সেটা আলাদা অবজেক্টিভ, কিন্তু হার্ট ফেলিওর প্রিভেনশনের জন্য স্টেজ এ এবং স্টেজ বিতেই কিন্তু ইন্টারভেনশনটা করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট ফর এভরিবডি।